প্রার্থী তালিকায় নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতেই আজ সকাল থেকে প্রচারে নেমে পড়লেন প্রার্থী স্বর্ণেন্দু সিংহ। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তেঘুড়িপাড়া থেকে শুরু করে মিলন সংঘ মাঠ, মুখার্জি মার্কেট, মণিপুর মোড়, হরিতলা, ভট্টপাড়া, ষষ্ঠীতলা ঘুরে তেঘুড়িপাড়া বাজারে শেষ হয়। গতকালই ঘোষণা হয়েছে সিপিএম প্রার্থী তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই তালিকাতে উঠে এসেছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম। আজ সকাল থেকে জোর কদমে প্রচারে নেমে পড়লেন সিপিএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শুরু করেন পদযাত্রা। এদিনের প্রচার কর্মসূচি শুরু হয় তেঘুড়িপাড়া থেকে। সেখান থেকে মিলন সংঘ মাঠ, মুখার্জি মার্কেট, মণিপুর মোড়, হরিতলা, ভট্টপাড়া এবং ষষ্ঠীতলা ঘুরে শেষ হয় তেঘুড়িপাড়া বাজারে। প্রচার ঘিরে এলাকার উৎসাহ চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজের বক্তব্য তুলে ধরেন প্রার্থী। ভোটের আগে মাঠে নেমে সংগঠনকে আরো শক্তিশালী করাই এখন লক্ষ্য, এমনটাই জানাচ্ছে দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক। আরো একবার দল আপনার উপর আস্থা রেখেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আস্থা বলতে সাধারণ মানুষের লড়াইতে আমরা পার্টি কর্মীরা যেভাবে ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আস্থা বলতে সাধারণ মানুষের লড়াইয়ের প্রতি আস্থা, এটা ব্যক্তির ওপর কোনো আস্থা নয়। সাধারণ মানুষের লড়াইতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি সাধারণ মানুষ পার্টি আস্থা ভরসা রেখেছে। এই এখানে বিরোধী যারা হবেন, এখনো সবার নাম ঘোষণা হয়নি, তাদের ক্ষেত্রে কতটা গুরুত্ব আপনি দেবেন বলে মনে হয়? দেখুন, বিরোধী বলতে রাজনৈতিকভাবে মতদর্শগতভাবে আমরা প্রতিপক্ষ বলি, শত্রু কেউ নয়। প্রত্যেকে যিনি আমাদের বিরোধী দলের প্রার্থী হন না কেন, প্রত্যেককে তার ব্যক্তিগত জায়গায় সম্মান জানিয়ে আমরা বলব যে বিগত 25 বছর ধরে নবদ্বীপে যিনি এখানকার প্রার্থী ছিলেন, তিনি নবদ্বীপের সাধারণ মানুষকে অনেক কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে যে নবদ্বীপের সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি। নবদ্বীপের রাস্তাঘাট বেহাল। যে প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল যে নবদ্বীপে তারা যানজট সমস্যার উন্নতি করবে, নবদ্বীপের জল জমার সমস্যার উন্নতি করবে, কিচ্ছু হয়নি। আমরা দেখেছি যে নবদ্বীপ একটা প্রমোটার রাজের শহরে পরিণত হয়েছে, যে সেখানে জমি মাফিয়া, বালি মাফিয়া, তাদের রাজত্ব, এমনকি পৌরসভা, বিধানসভা তারা পরিচালনা করছে, এইরকম একটা কার্যক্ষেত্রে পৌঁছেছে। তাহলে তিনি আমার প্রতিপক্ষ হতে পারে, বিরোধী হতে পারে, কিন্তু এই জায়গায় তিনি ব্যর্থ। আমরা তাকে তার বিরোধিতার জায়গায় সম্মান জানিয়ে বলবো যে তিনি কার্যক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। এটুকুনি আমরা বলতে পারি যে সেই জায়গায় দাঁড়িয়ে নবদ্বীপ শহর, নবদ্বীপ বিধানসভা তারা বামফ্রন্টকে বেছে নেবে এবং আমাদের যে স্লোগান শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, বাম পথে নবদ্বীপ চাই, এই স্লোগানকে সাধারণ মানুষ, নবদ্বীপের মানুষ কার্যকরী করবে। আপনি বা আপনাদের দল এই নির্বাচনে কোন কোন লক্ষ্য সামনে রেখে করবেন? প্রথম কথা, নবদ্বীপ তথা গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছেন, যে যুবকদের হাতে কাজ নেই, রাজ্য সরকার ভাতা দিচ্ছে, আমরা ভাতার বিরোধিতা করছি না, কিন্তু আমরা বলছি যে এর সঙ্গে সঙ্গে রাজ্যের যুবকদের হাতে কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের সরকার, বামফ্রন্ট সরকার থাকাকালীন আমরা গোটা রাজ্য জুড়ে শিল্পায়নের উদ্যোগ নিয়েছিলাম। আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্পকে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য, তাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছিলাম ভবিষ্যতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সাধারণ মানুষের জন্য আমাদের যে কথা, সেটা হচ্ছে শিল্পে অগ্রগতি ঘটাতে হবে। কৃষির যে উন্নয়ন আমরা বামফ্রন্ট সরকার করেছিলাম তাকে আমরা সংহত করব। গোটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে শিক্ষার অবস্থা বেহাল, রাজ্যের শিক্ষাঙ্গন প্রায় 8,207খানা স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল ছুট একের পর এক বাড়ছে। তারপর আপনি যে দেখবেন, কোনোদিন আমরা শুনিনি ভূ শিক্ষকদের কথা, রাজ্যের স্কুলগুলো ভূ শিক্ষকে ভরে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, স্কুল বাঁচাতে হবে, স্বাস্থ্যকে বাঁচাতে হবে। এবং আমরা যেটা খুব ভয়ানক আশঙ্কার মধ্যে রয়েছি, যে রাজ্যে সম্প্রীতি, রবীন্দ্র নজরুলের বাংলা, চৈতন্য এবং আমাদের যে লালনের বাংলা, সেই বাংলায় সম্প্রীতি বরাবর একটা সাধারণ মানুষের মনের ভেতরে ছিল। রাজ্যে বিজেপি আসার পর, তৃণমূল বিজেপিকে আনার পর এই সম্প্রীতির বাতাবরণ ভেঙেছে। আমরা বলছি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোকে বাঁচাতে হবে এবং তার সঙ্গে একই সঙ্গে রাজ্যে আবার পুনরায় সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষের হাতে কাজ দিতে হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আগামী দিনে প্রকৃত অর্থে একটা নতুন বাংলা গড়তে হবে, যে বাংলায় সকলে নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচে।
শাসক দল বিভিন্ন সময় বিভিন্ন ভাতা বা প্রকল্প চালু করেছেন, ভোটের ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, আমরা এটা মনে করি কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে যে ভাতাটা প্রকৃত অর্থে কোনো দীর্ঘমেয়াদী সলিউশন নয়, মেয়াদের সমাধান নয়। একটা সময় আপনি যদি স্মরণ করে থাকবেন যে রাজ্যে বেকার ভাতা গোটা ভারতবর্ষে চালু করেছিল বামফ্রন্ট সরকার, কিন্তু একই সময় সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেই এক্সচেঞ্জ থেকে কল আসতো, ছেলে মেয়েদের হাতে কাজ তুলে দেওয়ার ব্যবস্থা ছিল। এরা ডেটা ব্যাংক করলো, এমপ্লয়মেন্ট ব্যাংক করলো, কিন্তু সেখান থেকে একজনেরও চাকরি হলো না। আমরা বলছি যে এই যে সাময়িকভাবে যে ভাতা দেওয়া হচ্ছে তাকে বন্ধ করার কোনো পরিকল্পনা আগামী বামফ্রন্ট সরকারের নেই, কিন্তু আমরা চেষ্টা করব যে সাধারণ ছেলে মেয়েরা যারা বেকার ভাতার লাইন দিচ্ছে তাদের হাতে যেন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করব। আপনার জেতার সম্ভাবনা কতটা বলে আপনার মনে হয়? দেখুন, আমরা তো কেউ জ্যোতিষী নই, জেতার সম্ভাবনার কথা আমরা ওইভাবে বলবো না, কিন্তু আমরা এই কথাটা বলবো যে লড়াই হবে শেয়ানে শেয়ানে, এবং এই লড়াইতে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গে অবশ্যই নবদ্বীপে বামপন্থার পুনরুত্থান হবে, এবং বামপন্থের পুনরুত্থান হলে রাজ্যে আবার নতুন করে স্বপ্ন দেখবে, বিশেষ করে উদ্বাস্তু মানুষ, বিশেষ করে বেকার যুবকরা, মহিলারা, তারা স্বপ্ন দেখবে যে একটা নতুন বাংলা গড়বে। আমরা সেই স্বপ্নের সওদাগর হিসেবে এসেছি। নবদ্বীপে আমরা জিতবো, গোটা রাজ্যে নতুন করে বামফ্রন্ট সরকার, অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। শেষ প্রশ্ন, বিগত নির্বাচনে বাম বা সিপিএম একটি আসন জিততে পারেনি, এটা কখনো হয়নি। আগামী নির্বাচনে বা যে নির্বাচন এখন হবে সে নির্বাচনে কি একের বেশি আসন পাওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আগেও বলেছি, আগের প্রশ্নটা একই প্রশ্নটা আপনি রিপিট করলে, যে সংখ্যা তত্ত্বে আমরা যাব না। আমরা লড়াই করছি যে বাংলা তার ট্র্যাক পরিবর্তন করেছে। বাংলা কোনোদিনও এর আগে সাম্প্রদায়িক অশান্তি দেখেনি। বাবরি মসজিদের যখন ঘটনা ঘটেছে, গোটা রাজ্য, গোটা দেশ যখন তুলকালাম হয়ে গেছে, এ রাজ্যে হাতে হাত ধরে তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায় একসাথে ছিল। সেই ট্র্যাক থেকে বাংলা আজকে বিপদে চলে গেছে। একটা সময় বাংলা কৃষিকে সংগত করে, আপনি যদি স্মরণে থাকে 2006 সালের পর 2011 সালে, এই 5 বছরে গোটা দেশের মধ্যে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্পে যত বেশি ইনভেস্টমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গ সবার ওপরে ছিল, কৃষিতে পশ্চিমবঙ্গ সবার ওপরে ছিল। এরপর 2011 সালের পর থেকে আমরা ক্রমাগত পিছিয়েছি। এখন আপনি যদি একটা পরিসংখ্যান ঘাটেন দেখবেন